প্রথমেই একটু জানার আছে, আমরা একটু জেনে নেব একজন সাহিত্যিক সম্পর্কে। তিনি হচ্ছেন কাজী মোতাহার হোসেন। জন্ম 1897, মৃত্যু 1981। বাংলাদেশি সাহিত্যিক, বিজ্ঞানী ও শিক্ষাবিদ মোতাহার হোসেন চৌধুরীর জন্ম কুষ্টিয়ার কুমারখালীতে। শিক্ষা জীবন কুষ্টিয়াতে শুরু হলেও তার শৈশব কেটেছে ফরিদপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএ ডিগ্রি অর্জনের পর 1951 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। তার রচিত বিভিন্ন কাব্যগ্রন্থের মধ্যে, প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে নজরুল কাব্য, সিম্পোজিয়াম, গণিত শাস্ত্রের ইতিহাস ইত্যাদি। 1975 সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে সম্মানিত করেছেন। বন্ধুরা, এবারে চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্টুডিওতে আজকে তোমাদের সাথে উপস্থিত আছে আড্ডা দেওয়ার জন্য একজন শিল্পী, একজন ভাস্কর। তিনি হচ্ছেন নিপল খান। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? হ্যাঁ, খুব ভালো আছি। নিপল খান, আপনার সম্পর্কে জেনেছি যে আপনি একজন ভাস্কর। ভাস্কর্যটা আসলে কি, এবং এই মাধ্যমে আপনার আসার যে শুরুটা, সেটা একটু শুনবো। ধন্যবাদ আপনাকে। শিল্পকলার অন্যান্য যে শাখাগুলোর সাথে আমরা সাধারণত পরিচিত, যেমন ছবি আঁকা বা যে বিষয়গুলো থাকে আর কি, গান বা নাচ, ঠিক ওরকমই একটা বিষয় আর কি ভাস্কর্য। তো ভাস্কর্যের ক্ষেত্রে অন্যগুলো যেমন আঁকতে হয়, গড়তে হয়, এটাও এরকম একটা মাধ্যম যে নিজের অনুভূতিগুলো নিজের মতো করে প্রকাশ করার জন্য এটাও একটা শিল্প মাধ্যম। এবং যে শিল্প মাধ্যমটার সবচেয়ে মজার বৈশিষ্ট্যটাই হচ্ছে যে এটা আমরা ধরতে পারি, ছুঁতে পারি এবং নিজের হাতে করতে পারি। তো এভাবেই আসলে ভাস্কর্যটা তৈরি হয়। আর একেবারেই আমার শুরুটা ছোটবেলা থেকেই, একদম ছোটবেলার ওই ছবি আঁকতে আঁকতেই পরবর্তীতে একটা সময় গিয়ে আসলে ভাস্কর্যের প্রতি আগ্রহ তৈরি হওয়া। আচ্ছা, এভাবেই আসলে চলতেছে এখন। ভাস্কর্য শিল্পটা আমাদের দেশে এখন কি অবস্থানে আছে বলে আপনি মনে করেন? যে এই শিল্পের বিস্তার কতটুকু ঘটেছে আমাদের দেশে? আমাদের তো শিল্পকলার শুরুটা, একাডেমিক শিল্পকলার শুরুটা খুব বেশি দিন হয় নাই। তো শুরুটার একদম প্রাথমিক পর্যায়ে হয়তো বা পেইন্টিংটাই অনেক বেশি মাত্রায় ছিল আর কি। তো পরবর্তীতে ধীরে ধীরে এখনকার বাস্তবতায় হচ্ছে এখন অনেক বেশি ডেভেলপ করছে আমাদের ভাস্কর্য শিল্পটা। তো সেটার আরো সামনে আগায় যাওয়ার অনেক সুযোগ আছে এবং আমরা সেদিকে যাচ্ছি আমি মনে করি আর কি। এবং আমরা অনেক ভালো ভালো ভাস্কর এবং ভাস্কর্য সামনে পাবো আর কি। সেভাবে মোটামুটি একাডেমিক একটা অঙ্গন তৈরি হয়েছে, যেটার মাধ্যমে হয়তো আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো ভাস্কর পাচ্ছি। আমরা আরেকটি বিষয় জানতে চাই যে ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে কি কি ধরনের উপাদান আপনারা ব্যবহার করে থাকেন? আমরা সাধারণত ভাস্কর্য তৈরি করার ক্ষেত্রে একদম প্রাথমিক যে উপাদানটা সেটা হচ্ছে মাটি, যেটা খুব সহজেই আমাদের এখানে পাওয়া যায়। বিশেষ করে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মাটিটাকে প্রধান উপাদান হিসেবে ব্যবহার করি। আর পরবর্তীতে ধীরে ধীরে আসলে কাঠ, সিমেন্ট, পাথর বা আরো যদি হার্ড মিডিয়া হয় সেটা হচ্ছে ব্রোঞ্জে আমরা যেতে পারি আর কি। তো এরকম যে কোনো কিছু দিয়ে আসলে ভাস্কর্য করা সম্ভব। অনেক ছোটখাটো টুকরো এগুলো দিয়ে ভাস্কর্য করা সম্ভব। আমাদের চারপাশে যা কিছু পাওয়া যায় সেগুলোকে জোড়াতালি লাগিয়ে একটা অনেক সুন্দর ভাস্কর্য করা সম্ভব আর কি। ভাস্কর্যের উপাদান আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু আমাদের ভাস্কর্যের উপাদান। হ্যাঁ, আমরা আসলে এই ধরনের কাজ সচরাচর দেখিও। আমাদের দেশে অনেক জায়গায় অনেক স্বনামধন্য ভাস্কর্য আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আমরা সিরামিকের দেখেছি, ইট বালুরও দেখেছি, আবার মাটিরও দেখেছি। তবুও একটু বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নেওয়া, যেহেতু আপনি একজন ভাস্কর। আমরা আরেকজন শিল্পীকে খুব ভালো করে চিনি, উনি হচ্ছেন ফেরদৌসী প্রিয়ভাষিনী, যিনি শেকড় বাকড় নিয়ে, শুধুমাত্র শেকড় নিয়ে কাজ করেন এবং শেকড় নিয়ে খুব ভালো কিছু কাজ উনি করেছেন আমাদের দেশে। আপনাকে এবারে আপনার কাছ থেকে জেনে নেই যে আপনি কি 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 কাজ এই যাবৎকালে আপনি করেছেন, নিজের কি ধরনের কাজ? আমার বেশ কয়েকটা কাজই আসলে করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিছু ধরনের কাজ হচ্ছে যা
সরাসরি এখন লোকজন দেখতে পাচ্ছে। মানে আমরা ভাস্কর্যটাকে আসলে দুইটা ভাগে ভাগ করা যায় আর কি দেখার ক্ষেত্রে। একটা হচ্ছে যে আমরা স্টুডিও নির্ভর কিছু কাজ করি যা হচ্ছে গ্যালারিতেই থাকে এবং পরবর্তীতে সেটা হয়তো বা পার্সোনাল কালেকশনে চলে যায়। আরেকটি হচ্ছে যা হচ্ছে পাবলিক প্লেসে করা হয় আর কি। তো পাবলিক প্লেসে করা হয়েছে এরকম বেশ কয়েকটি ভাস্কর্য ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে আছে। তার মধ্যে বান্দরবান জেলা পরিষদ, ফেনী টিচার ট্রেনিং কলেজ, আর শাহজালাল ইউনিভার্সিটিতে আমাদের একটি কাজ আছে এবং খুব রিসেন্টলি আমরা একটা শেষ করছি। এটা হচ্ছে যে মিরপুর 12-তে একটি শতবর্ষের ঢাকা নামে একটি ভাস্কর্য, এটা ঢাকাতেই। আচ্ছা, এটা কি একটাই ভাস্কর্য নাকি? ভাস্কর্য একটাই, কিন্তু ওটাকে কেন্দ্র করে গল্প আসলে অনেক। আচ্ছা আচ্ছা, আমরা গল্পটা শুনবো। নিপল, আপনার সাথে গল্প করতে আমাদের খুব ভালো লাগছে। একটা ফোন নেব, বন্ধুরা অপেক্ষা করছে। হ্যালো বন্ধু, কে আছো সাথে? স্মৃতি। স্মৃতি, গতকাল তোমার ফোন লাইন কেটে গেছিল সম্ভবত। আচ্ছা স্মৃতি, খুব ভালো হয়েছে তোমাকে পেয়ে। বলো, তোমাকে প্রশ্ন করবো কোন বিভাগ থেকে? দেশ দেশান্তর। স্মৃতি, দেশ দেশান্তর থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, পাকিস্তানের প্রবেশদ্বার কোনটি? ক পাঞ্জাব, খ কাশ্মীর, গ করাচি। করাচি পাকিস্তানের প্রবেশদ্বার করাচি। ঠিক আছে, উত্তরটা নিয়ে নিলাম স্মৃতি, এবং তোমাকে অভিনন্দন, তোমার উত্তর সঠিক। স্মৃতি, চলে যাচ্ছি তোমার দ্বিতীয় প্রশ্নে। বঙ্গোপসাগরের সর্বদক্ষিণে কোন দ্বীপ অবস্থিত? ক সেন্ট মার্টিন, খ সুমাত্রা, গ হাতিয়া। তুমি কি দেখতে পাচ্ছ প্রশ্নটা স্ক্রিনে? আচ্ছা, আমি আবারও বলছি, বঙ্গোপসাগরের সর্বদক্ষিণে কোন দ্বীপ অবস্থিত? ক সেন্ট মার্টিন, খ সুমাত্রা, গ হাতিয়া। সুমাত্রা। কি মনে হচ্ছে? কনফিডেন্ট? তোমার এই উত্তরটাও নিয়ে নিচ্ছে স্মৃতি, এবং তোমার এই উত্তরটাও সঠিক। স্মৃতি, তোমাকে অভিনন্দন। তৃতীয় প্রশ্নে যাব? স্মৃতি, কি তৃতীয় প্রশ্নে যাচ্ছ? আচ্ছা, তোমার জন্য তৃতীয় প্রশ্ন, আনাতোলিয়া মালভূমি কোন দুই পর্বতের মাঝে রয়েছে? আবারও বলছি, আনাতোলিয়া মালভূমি কোন দুই পর্বতের মাঝে রয়েছে? ক পন্টিক ও টোরাস, খ হিন্দুকুশ ও সুলাইমান, গ ক্ষীরথর এ এলবুর্জ। ক্ষীরথর ও এলবুর্জ। দ্বিতীয়টা মানে হিন্দুকুশ ও সুলাইমান? হ্যাঁ, তুমি বলো কোনটা তোমার উত্তর? সেকেন্ডটা? সেকেন্ডটা মানে হচ্ছে খ হিন্দুকুশ ও সুলাইমান। স্মৃতি, তুমি কি নিশ্চিত? স্মৃতি, তোমার উত্তর নিয়ে নিয়েছি আমরা। তোমার এই উত্তরটিও হলো না, ভুল। সঠিক উত্তরটি হচ্ছে পন্টিক ও টোরাস। তোমাকে অভিনন্দন, তুমি 1000 টাকা পেয়ে গেছো। আচ্ছা, দুঃখিত, 500 টাকা পেয়ে গেছো। আচ্ছা, আমরা পরবর্তী কলের কাছে যাচ্ছি। বন্ধু, কে আছো সাথে? আমি অন্তরা বলছি। অন্তরা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুলে পড়ছো? আমি 7 এ পড়ি, কুমিটোলা হাই স্কুল। কুমিটোলা হাই স্কুল, ক্লাস 7। অন্তরা, বলো তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? দেশ দেশান্তর। আচ্ছা, তুমিও দেশ দেশান্তর। চলো সারা পৃথিবী ঘুরে আসি তোমাকে নিয়ে। ফ্রান্সের বৃহত্তম বন্দর কোনটি? ক মোরসেই, খ ভার্সাই, গ মার্সিলিস।
কি দেখতে পাচ্ছ প্রশ্নটা? ভাইয়া আবার আবার ফ্রান্সের বৃহত্তম বন্দর কোনটি? ক মোরসেই, খ ভার্সাই, গ মার্সিলিস। ভাইয়া মোরসেই মোরসেই ক মোরসেই। হ্যাঁ তাই এটাই ফ্রান্সের বৃহত্তম বন্দর। ঠিক আছে, তোমার উত্তর নিয়েছি আমরা, এবং তোমার উত্তরটি ভুল হয়ে গেছে আজকে। সঠিক উত্তরটি হলো খ ভার্সাই। তো আমরা আলাপ করছিলাম আপনার ভাস্কর্য শিল্প নিয়ে। নিপল, আপনি নিজে ব্যক্তিগতভাবে আপনি যে ভাস্কর্য মানে একজন ভাস্কর, আপনি অনেকগুলো কাজ করেছেন, আপনি কোন উপাদানটা বা কোন মিডিয়াতে কাজ করতে পছন্দ করেন? আপনি বলেছেন যে অনেকগুলো মিডিয়াতে ভাস্কর্য গড়া সম্ভব। আমাদের মানে বাংলাদেশের বাস্তবতা আমরা যে মিডিয়াগুলো পাই আর কি, একটা হচ্ছে যে একটা সহজলভ্যতা বলে একটা বিষয় আছে। তো সেই সহজলভ্য মাধ্যম হিসেবে আমরা খুব অ্যাভেলেবেল পাই হচ্ছে কংক্রিট, সিমেন্ট কংক্রিট, যেটা এটাই পাই। আর অন্য মাধ্যমগুলো আমরা চাইলেও আসলে আমাদের বাস্তবতাগুলো সংগ্রহ করতে মানে অতটা পারি না আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের যে কোনো কাজগুলি আসলে মানে সিমেন্টই হয়, কংক্রিটই হয়। আর আমরা একদম রিসেন্টলি একটা মানে মিডিয়া ইউজ করি যেটা হচ্ছে ফাইবার গ্লাস বলা হয় আর কি। এটা অনেক ফ্লেক্সিবল, অনেক হালকা এবং শক্ত, এবং আমাদের যেগুলো শিফট করার সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে মানে এই মিডিয়াটাও আমরা এখন রিসেন্টলি কাজ করতেছি আর কি। আচ্ছা, এটা যথেষ্ট টেকসইও হয়। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি আপনি বলবেন যে মাটিটা সহজলভ্য নয়? মাটিটা সহজলভ্য, কিন্তু মাটিটাকে মানে দীর্ঘস্থায়ী করার জন্য, যেমন ভাস্কর্য বা যে কোনো শিল্পকলারই একটা প্রাথমিক শর্ত থাকে, সেটা লংজারভিটি বলে একটা বিষয় থাকে, যে সেটা কতদিন টিকে থাকবে, বা যে কোনো আর্টিস্টই চায় যে তার কর্মটা আসলে অনেক দিন পর্যন্ত টিকে থাকুক। তো সেই ক্ষেত্রে মাটির ভাস্কর্যগুলো আমাদের দেশের বাস্তবতা হচ্ছে বেশি দিন টিকে থাকে না। তো সেই ক্ষেত্রে পোড়ামাটি একটা অপশন রয়ে গেছে, কিন্তু পোড়ামাটির কাজের ব্যাপক সীমাবদ্ধতা রয়ে গেছে। তো সীমাবদ্ধতার কারণে অনেক বড় কাজ বা আউটডোরের স্পেসের কাজের ক্ষেত্রে মাটিটা ব্যবহারভাবে করা যায় না। সেক্ষেত্রে সিমেন্ট অনেক বেশি গ্রহণযোগ্য। আমরা আপনার এই উপাদানটা নিয়ে আরেকটু আলাপ করবো, তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বন্ধুরা, একটা বিরতির সময় হয়ে গেছে, চলছে জানার আছে বলার আছে, সাথেই থাকো, এক্ষুনি ফিরবো। বিরতির পর ফিরে এলাম প্রাণ মিল্ক ক্যান্ডি জানার আছে বলার আছেতে। শুরুতেই ছবির গ্যালারি। কে আছো বন্ধু? ভাইয়া আমি ফাতেমা। ফাতেমা? ফাতেমা কোথা থেকে বলছো? ভাইয়া ঢাকা থেকে। ঢাকা থেকে? কোন ক্লাসে পড়ছো ফাতেমা? ভাইয়া 10 ক্লাস 10 এ। আচ্ছা ফাতেমা, তুমি স্ক্রিনে একটা ইমেজ দেখতে পাচ্ছ কি? জি ভাইয়া। বাংলা সাহিত্যের এই বিখ্যাত ঔপন্যাসিকের নাম কি, এটা তোমাকে বলতে হবে। ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খ মানিক বন্দ্যোপাধ্যায়, গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কি হলো, পেয়েছ উত্তর? ভাইয়া মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। খ মানিক বন্দ্যোপাধ্যায়। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর আমি নিলাম, এবং তোমার উত্তর সঠিক। এবার চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। ছবির এই ব্যক্তিটি এবারের আইসিসির বর্ষসেরা একজন আম্পায়ারের পুরস্কার পেয়েছেন। ক আলিমদার, খ কুমার ধর্মসেনা, গ সাইমন টাফেল। ভাইয়া কুমার ধর্মসেনা। খ কুমার ধর্মসেনা। জি ভাইয়া। তুমি কি ক্রিকেট খেলা দেখো? ভাইয়া মাঝে মাঝে দেখি। তাই? এখন কি চিনতে পেরেছো নাকি আন্দাজেই দিলাম? হ্যাঁ ভাইয়া চিনতে পেরেছি। চিনতে পেরেছো, তোমার উত্তর সঠিক। উনি হচ্ছেন কুমার ধর্মসেনা, একজন শ্রীলঙ্কান আম্পায়ার। তো তৃতীয় প্রশ্নে কি যাব? না ভাইয়া। যাবে না? না ভাইয়া। ঠিক আছে, অভিনন্দন তোমাকে।
বিপুল ভাই, আমরা কথা বলছিলাম আপনার শিল্পের উপাদানগুলো নিয়ে। আপনার কাছে এখন জানতে চাই যে আমাদের এই শিল্পের বর্তমান অবস্থান কি বাংলাদেশে, এটা নিয়ে আসলে কিভাবে এগোনো যায়? শিল্প আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, তো ভাস্কর্য আমাদের অনেক প্রাচীন শিল্প। তো এটা একটা অটোমেটিকলি একটা রুট ডেভেলপ অনেক আগে থেকেই ছিল। তবে একাডেমিকলি মানে যাত্রাটা খুব বেশি দিন শুরু হয় নাই। আচ্ছা। তো যার ফলে হচ্ছে যে এটাকে এখনো একটা মধ্যবিত্তের লেভেলে নিয়ে আসা, তো সেই জায়গাটা থেকে আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি। আচ্ছা। তবে আমাদের এখন অনেক কাজ হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে এই টাইপের ভাস্কর্যের কাজ হচ্ছে। বিভিন্ন পার্সোনাল হোম যে মেকিং গুলো হয়, সেই মেকিং গুলো প্রচুর পরিমাণে হচ্ছে এবং আমরা মনে করতে পারি যে হচ্ছে সামনের দিনগুলোতে এটার অনেক চাহিদা তৈরি হবে। বিশেষ করে ডেকোরেশন পারপাসে এটার একটা বিশাল চাহিদা রয়েছে এবং যেই একটা মার্কেট যেটাকে বলে আর কি, যে মার্কেটটা এখন আমাদের এখানে সম্পূর্ণরূপে আসলে বিদেশি দ্বারা নিয়ন্ত্রিত। তো সেটা আমরা খুব শিগগিরই হয়তো বা আমাদের নিজেদের ক্রেতাদের যারা থাকবে বা যারা শিল্পরসিক থাকবে তাদেরকে আমরা আসলে দিতে পারবো। তো বিদেশের কাছে আসলে আমরা কেন যাচ্ছি? আমাদের কি সেই যোগানটা আছে আমাদের দেশে? আমরা কি চাইলে সেই ধরনের সাপোর্ট দিতে পারি? অতীতে ছিল না, কিন্তু এখন আমাদের তৈরি হয়ে গেছে, অলরেডি তৈরি হয়ে গেছে। তো বিদেশের কাছে আমরা যাচ্ছিলাম যে তাদের যে কোয়ালিটিটা থাকে বা তারা যে প্রাইসিং এর মধ্যে কাজগুলো করে দিতে পারে, তো সেটার কারণেই আসলে আমাদের এখানে একটা বড় মার্কেট ওরা দখল করছিল। তো সেটা আমরা অলরেডি নিয়ে নিছি। আমাদের টেরাকোটা এখন আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে এটা পৌঁছে গেছে, ছোট ছোট শোপিস পৌঁছে গেছে। আর একেবারে নিখাত শিল্প বলতে যা বোঝায় আর কি, তাও আমাদের এখানকার অনেক শিল্প রসিকরাই সংগ্রহ করতেছেন। তো আমাদের এখন যেহেতু বিশ্বটা অনেক বেশি গ্লোবালাইজ হয়েছে, তো আমরাও অনেক মাধ্যম এখন ওরা যেগুলো যেভাবে ইউজ করতো সেগুলো আমরা এখন করতে পারি আর কি। আচ্ছা, হ্যাঁ, অনেক কিছুই জানলাম আমরা। আমরা আরেকটা ফোন নেই, আবার কথা বলবো আপনার সাথে। বন্ধু, কে আছো সাথে? হ্যালো। হ্যাঁ, কে বলছো? রাসেল। রাসেল? রাসেল কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10-এ। তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করবো রাসেল? পাঁচ থেকে। হ্যাঁ, 5 থেকে। তোমার মাঠ থেকে। তুমি কি খেলাধুলা খুব দেখছো? হ্যাঁ। আচ্ছা রাসেল, এখন মূলত কি কি খেলা চলছে একটু বলো তো। আচ্ছা, চ্যাম্পিয়ন্স লিগও চলছে। চলো রাসেল, তোমার প্রথম প্রশ্নে যাচ্ছি। আন্তর্জাতিক টি-20-তে পাকিস্তানের সর্বনিম্ন স্কোর কত? ক 54, খ 64, গ 74। ক 54? তুমি কি এই খেলাটি দেখেছিলে? না। আচ্ছা, কাছাকাছি হয়েছে, একটু পিছিয়ে গেছে। আসলে তোমার উত্তরটা ভুলই হয়ে গেল। সঠিক উত্তরটা 74 রান। রাসেল, তোমাকে অভিনন্দন। নেক্সট ফোনে যাব আমরা। বন্ধু, কে আছো সাথে? কে? সাদিয়া। সাদিয়া, বলো তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আমার দেশ। আচ্ছা, আমার দেশ। সাদিয়া, তোমার প্রথম প্রশ্ন। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে স্বাধীনতা পদক 2012 লাভ করেন কে? ক ডক্টর কাজী এম বদরুজ্জামান, খ ডক্টর কামরুল হায়দার, গ ডক্টর সৈয়দ বদরুন নাহার চৌধুরী। সাদিয়া, প্রশ্নটা দেখতে পাচ্ছ? তুমি তো প্রশ্নটা দেখতে পাচ্ছ, তুমি কিন্তু প্রশ্নটা দেখতে পাচ্ছ সাদিয়া। ক ডক্টর সৈয়দ বদরুন নাহার চৌধুরী। সাদিয়া, একটু ভুল হয়ে গেল। সঠিক উত্তরটি হলো ডক্টর
কামরুল হায়দার। দুঃখিত, পাশ থেকে তোমাকে যে বলে দিয়েছে উত্তরটি ভুল বলেছে। আচ্ছা, আমরা বেশ কয়েকজন বন্ধু অপেক্ষা করছে আমাদের সাথে। হ্যালো, কে বলছো? ভাইয়া লামিয়া। লামিয়া? হ্যাঁ ভাইয়া। লামিয়া কোন ক্লাসে পড়ছো? ভাইয়া ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ছো। তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে। লামিয়া কোন স্কুলে পড়ছো? ভাইয়া কুমিটোলা হাই স্কুল। আচ্ছা, ওকে, তোমার প্রথমেই ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। হি ইনফিউজ এ নিউ স্পিরিট ড্যাশ দ্য আর্মি। এ ইন, বি ইনটু, সি অ্যামং। He infused a new spirit dash the army. In, into, among. কোনটা? কোনটা? সি among. লামিয়া, তোমার উত্তরটি নিয়েছি, তোমার উত্তরটি হয়নি, তোমার উত্তরটি ভুল। আর সঠিক উত্তরটি হলো ইনটু। রিপন ভাই, আমরা এখন আপনার কাছে জানতে চাই যে যেহেতু আমাদের প্রাতিষ্ঠানিকভাবে ভাস্কর্য শিল্পটা বের হয়ে আসছে, যেটা আগে ছিল না, আপনি বলেছেন, মানে সেই ক্ষেত্রে তরুণদের ভেতরে আসলে এই ব্যাপারটা নিয়ে কতটুকু আগ্রহের জায়গা তৈরি হয়েছে বা কি ধরনের সাড়া পাওয়া যাচ্ছে? এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যারা চারুকলা বা হইতেছে যে শিল্পকলা নিয়ে পরবর্তীতে কাজ করতে যাই, তো তাদের আসলে মেট্রিক ইন্টারের পরে যে হচ্ছে এই সিদ্ধান্তটা নিতে হয়। তো আমাদের এখানে এখন পর্যন্ত আসলে স্কুল লেভেলে শুধুমাত্র দুই একটা গোটা কয়েক সাবজেক্টের উপরে হইতেছে শিল্পকলাকে আসলে তাকে একটা ধারণা দেওয়া হয় বা একেবারেই নামমাত্র ধারণাটা দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে আমাদের যদি একাডেমিক ক্ষেত্রে মানে একদম কিশোর বয়স থেকে যদি তাদেরকে শিল্পকলার বিষয়ক ধারণাটা দেওয়া যায়, তাহলে তারা যে পরবর্তীতে তারা যখন হতেছে যে চারুকলা বা এই সংক্রান্ত বিষয়ে কাজ করতে আগ্রহ তৈরি হবে, আমরা তাদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে ভালো ভাস্কর্য, ভালো পেইন্টিং, ভালো শিল্পকলার অন্যান্য মাধ্যমগুলো পাবো। তো সেই ক্ষেত্রে আমাদের ওই ঘাটতিটা এখন পর্যন্ত রয়ে গেছে। আমরা যারা এখনো এই শাখায় আসার জন্য আগ্রহ প্রকাশ করি, তারা এমন একটা সময়ে এসে আগ্রহটা প্রকাশ করি, তো সেটা একটু দেরি হয়ে যায়। আমাদের যদি হচ্ছে আরো আগে থেকে করা হয়